আইসিসি তো কোনো কোনো ব্যক্তি কিংবা কোনো কোনো একক দেশের প্রতিষ্ঠান না। সেখানে কোনো সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ। যে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করছি না, সেইটার সাথে বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের কোনো জড়িত হওয়ার কোনো কারণ নেই। তো হচ্ছে যে আজকে সকাল 10টা থেকে আমি বেনারসি পল্লীতে গণসংযোগ চালিয়েছি এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়টি সেটি হচ্ছে যে আমার সাথে আমাদের নেতাকর্মীর পাশাপাশি সেই বেনারসি পল্লীর যারা ব্যবসায়ী রয়েছেন, যারা শ্রমিক রয়েছেন, যারা স্টাফ রয়েছেন, তারাও আমার সাথে গণসংযোগে অংশগ্রহণ করেছেন এবং পর্যায়ক্রমে আমি আমার এই 3 নম্বর ওয়ার্ডের বিভিন্ন উর্দুভাষী ক্যাম্পে গিয়েছি। এখনও আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, ওয়াবদা বিল্ডিংয়ের এখানে আমি দাঁড়িয়ে একটি উর্দুভাষী ক্যাম্প, সেখানে তাদের সাথে কথা বলেছি এবং উর্দুভাষীদের যারা সংগঠন বা উর্দুভাষীদের যারা সাধারণ মানুষ, যারা কোনো রাজনীতি করে না, সেই মানুষগুলো আমার সাথে আজকে জড়ো হয়েছে, আমার সাথে ধানি শীষের পক্ষে তারা প্রচারণা চালাচ্ছে। এই জায়গাটি হচ্ছে সবচেয়ে ভালো লাগার একটি বিষয়, কারণ আমি এই এলাকার সন্তান, আমি এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, তাদের সাথে দীর্ঘদিন ধরে আমি এখানে তাদের সাথে মত বিনিময় সভা করেছি এবং তাদের যে সমস্যাগুলো সেগুলো চিহ্নিত করে এইখানে সবচেয়ে বড় যে সমস্যাটি সেটি হচ্ছে উর্দুভাষীদের কোনো স্থায়ী কোনো বন্দোবস্ত নাই। তারা প্রতিটি মুহূর্তে তারা উচ্ছেদের আতঙ্কে ভোগে। আল্লাহ যদি আমাকে কবুল করে, আমরা যদি সরকার গঠন করতে পারি ইনশাআল্লাহ, সবার আগে আমি আমার এই উর্দুভাষীদের জন্য স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এটা 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 দলের সিদ্ধান্ত, এটা আমাদের মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমানের সিদ্ধান্ত। তিনি যেটি আমাকে ভালো মনে করবেন, আমি দলের জন্য, আমি আমার দেশের জন্য, আমি আমার দেশের মানুষের জন্য কাজ করতে চাই। যেটা যেই সেক্টরই হোক না কেন, সেই সেক্টর নিয়ে আমি যাতে আমার এলাকার সাধারণ মানুষের পাশে থেকে, আমার দেশবাসীর পাশে থেকে, যাতে একজন সাধারণ মানুষ হিসেবে যাতে আমি তাদের পাশে থেকে কাজ করতে পারি, এটাই হচ্ছে আমার সবচেয়ে প্রথম চাওয়া। দেখেন, শুধু ঢাকা 16 আসন না, আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের ক্রীড়া উন্নয়নে আমরা পরিকল্পনা নিয়েছি, যেটার ইতিমধ্যে আপনারা অবগত রয়েছে যে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা জাতীয় শিক্ষাক্রমে 4র্থ শ্রেণী থেকে খেলাধুলাকে বাধ্যতামূলক করতে চাই। পাশাপাশি আমরা আমাদের ঢাকা মহানগরী সহ সারা বাংলাদেশে গ্রামীণ জনপদে যেখানেই খালি জায়গা আমরা পাবো, সেখানেই আমরা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য মাঠ তৈরি করে সেখানে খেলার উপযোগী আমরা মাঠ তৈরি করতে চাই এবং আমাদের বয়োবৃদ্ধ যারা রয়েছে তাদের জন্য ওয়াকওয়ে তৈরি করতে চাই। এবং আমি চাই যে আমাদের প্রত্যেকটি সমাজেই একটি ক্রীড়া বান্ধব পরিবেশ তৈরি করতে, যে পরিবেশের মাধ্যমে আমরা আমাদের অনেক নৈতিক অবক্ষয়ের যে ঘটনাগুলো ঘটছে সেগুলো থেকে আমরা দূরে সরে আনতে পারবো আমাদের তরুণ সমাজকে। পাশাপাশি আমাদের এলাকায় বা বিভিন্ন জায়গায় মাদকের যে ছড়াছড়ি রয়েছে, সেই মাদক থেকেও আমরা আমাদের তরুণ সমাজকে, যুব সমাজকে ফিরিয়ে এনে আমরা মাঠে আকৃষ্ট করে আমরা একটি মাদক মুক্ত সমাজ করতে পারবো ইনশাআল্লাহ। আসলে পুরো বিষয়টি একটা হতাশাজনক বিষয়, কারণ আমি মনে করি আইসিসি তো কোনো কোনো ব্যক্তি কিংবা কোনো কোনো একক দেশের প্রতিষ্ঠান না। আইসিসি হচ্ছে বিশ্বকাপ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। আইসিসির কাছে প্রত্যেকটি দেশের সমস্যাই তাদের চোখে সমান হওয়া উচিত এবং আমি মনে করি যে বাংলাদেশের যে নিরাপত্তাহীনতার কারণে বা বাংলাদেশের খেলোয়াড়দের নিরাপত্তাহীনতার কারণে যে আমরা যে বিশ্বকাপ ক্রিকেটে অংশগ্রহণ করছি না, সেইটার সাথে বাংলাদেশের ক্রিকেট সাংবাদিকদের কোনো জড়িত হওয়ার কোনো কারণ নেই। কারণ সাংবাদিক যারা, তাদের দায়িত্ব হচ্ছে সংবাদ সংগ্রহ করে সেটা প্রত্যেকটি মানুষের কাছে, প্রত্যেকটি জাতির কাছে পৌঁছে দেওয়া। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য যে আমাদের দেশে বা আইসিসি থেকে ঠিক তার ব্যতিক্রমটা আমরা দেখতে পেলাম, যে বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ হয়তোবা নিরাপত্তার কথা চিন্তা করে অংশগ্রহণ করছে না, কিন্তু আমাদের সাংবাদিকরা কি দোষ করলো? তাদের তো কোনো দোষ নেই। তারা কেন আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করে তারা কেন নিউজ কভার করতে পারবে না? আমার কাছে মনে হয় যে এখানে ক্রিকেট বোর্ডের আসলে বলতে বলতে আর বেশি বলতে ভালো লাগে না, ক্রিকেট বোর্ডের যে আসলে নির্বুদ্ধিতা, এবং আমরা খুব হতাশ হয়েছি যে আমরা দেখলাম যে এই ক্রিকেট বোর্ডের নির্বাচনকে নিয়ে অনেকেই এত উৎসাহ উদ্দীপনা দেখিয়েছে, সেই ক্রিকেট বোর্ডের পরিচালকরাই একে একে সবাই পদত্যাগ করছে। কেন করছে সেটা হয়তোবা
এখন বোঝা যাবে না, সেটা আরো পরে বোঝা যাবে ইনশাআল্লাহ। কিন্তু আমি বলতে চাই যে আসলে ক্রিকেট আমার দেশের একটি অনেক বড় অর্জন, এটি আমার মান মর্যাদা। আমার দেশ ক্রিকেট বিশ্বকাপ খেলে, আমার দেশের বিশ্বকাপ ক্রিকেটে আমার দেশের যারা ক্রীড়া সাংবাদিক আছে তারা নিউজ কাভার করতে বিভিন্ন দেশে যায়। সো আমি মনে করি আমরা সবাই একে অপরের সাথে জড়িত রয়েছে, একে অপরের পরিপূরক আমরা। সেই জায়গা থেকে ক্রিকেট বোর্ডের এখনো সময় রয়েছে, যদি সুযোগ থাকে আইসিসির সাথে বসে কথা বলে বা ভারতীয় ক্রিকেট বোর্ডের সাথে বসে আলোচনা করে বা আন্তর্জাতিকভাবে আন্তর্জাতিক কূটনীতির মাধ্যমে এই সমস্যাটির সমাধান করা যায় কিনা। এবং আমাদের যারা ক্রীড়া সাংবাদিকরা যারা এখন হতাশাগ্রস্ত হয়ে গেছে যে তারা বিশ্বকাপ নিউজ কভার করতে যেতে পারবে না, আমার মনে হয় এই বিষয়টি আইসিসির সাথে বসে কথা বলে সেটাকে কনসিডার করা যেতে পারে অবশ্যই। এখানে আমার কাছে মনে হয় যে আইসিসির চেয়েও আমি বেশি সমস্যা দেখছি আমার ক্রিকেট বোর্ডের। কারণ ক্রিকেট বোর্ডের সভাপতি বা যারা দায়িত্বরত রয়েছে, যারা মিডিয়ার কাজ করে, মিডিয়া সেক্টরটা দেখে, তাদের অনেক অবহেলা রয়েছে আমার কাছে মনে হয়। কারণ তারা চিন্তা করেছে যে আমার খেলোয়াড়রা বা আমরা বিশ্বকাপে যেতে পারছি না নিরাপত্তার কারণে, তা আমাদের সাংবাদিকদেরও যাওয়ার প্রয়োজন নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে সাংবাদিক ভাইরা যদি সেই ক্রিকেট কভার করতে গিয়ে তারা কিন্তু বাংলাদেশের পক্ষে ক্রিকেটের যে সমস্যাটা তৈরি হচ্ছে, যে নিরাপত্তাহীনতার কারণে আমরা যেতে পারছি না, সেই বিষয়গুলো কিন্তু আপনারা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে পারতেন। এই বিষয়টি আমার কাছে মনে হয় যে আমাদের ক্রিকেট বোর্ডের কমিউনিকেশনের অভাবে আজকে এই সমস্যাটি তৈরি হয়েছে। এবং আমি আশা করছি যে এখনো সুযোগ রয়েছে, এখনো সময় রয়েছে, এবং আপনারা যারা ক্রিকেটের বা আপনারা যারা স্পোর্টসের সাংবাদিক রয়েছেন, আপনারা ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে বা আইসিসির সাথে সরাসরি চিঠি আদান প্রদানের মাধ্যমে আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি কিনা সেটা আমরা অবশ্যই এটা খতিয়ে দেখা উচিত আমি মনে করি। আমার কাছে যেটি মনে আসলে ফুটবলের যিনি কোচ তিনি আরো ভালো বলতে পারবেন, এবং তার চোখে যারা ফিজিক্যালি ফিট, কারণ ফুটসালটা হচ্ছে ছোট্ট একটি জায়গা আর ফুটবল গ্রাউন্ড হচ্ছে অনেক বড়, তো সেখানে আপনার রানিং, স্টেমিনা, ফিটনেস, টেকনিক সবকিছু মিলিয়ে কিন্তু তাকে একজন পরিপূর্ণ ফুটবলার হতে হয়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ফুটসাল আর বড় ফুটবল মাঠের খেলা এক না। তো সেই জায়গা থেকে যদি সাবিনা বা যারাই ফুটসালে বাংলাদেশ দলের সুনাম বই নিয়ে আসছে তারা যদি ফিজিক্যালি ফিট হয়, আমি মনে করি ডেফিনেটলি একজন ফরেন কোচ তিনি নিশ্চয়ই চাইবেন তার দল অত্যন্ত শক্তিশালী হোক, এবং তার দলের শক্তিশালীর মাধ্যমে আমার দেশ যাতে আরো শক্তিশালী হয় সেটা অবশ্যই সবাই চাইবেন। এখন দীর্ঘদিন যে কোচটি থাকে তার এই দেশের সম্পর্কে একটি ধারণা হয়, তার খেলোয়াড়দের সম্পর্কে ধারণা হয়। সেই জায়গা থেকে যদি কোচ যদি বারংবার যদি ব্যর্থতার পরিচয় দেয় তাহলে তো ডেফিনেটলি কোচ পরিবর্তনের কথা আসবে। বাট কোচ যদি সফল হয় তাহলে আমি মনে করি তাকে ধরে রেখে কিভাবে আমাদের ফুটবলটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যাওয়া যায় সেটাকে আমাদের আরো বেশি দৃষ্টি দেওয়া উচিত। কারণ আমি চাইলেই তো পরিবর্তন করতে পারবো, বাট পরিবর্তন করলেই তো আমার ফুটবল এগিয়ে যাবে না। সো এই জায়গাটাতে আমাদের আরো ধৈর্যশীল হতে হবে ইনশাআল্লাহ। আমি ইতিমধ্যে বলেছি যে আমাদের যে বর্তমান যে পুরুষ ফুটবল টিমের যিনি কোচ রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ফুটবল টিমের সাথে কাজ করছেন, এবং মাঝখানে একটি অলরেডি কথা উঠেছিল যে কোচকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে। বাট আমার কাছে মনে হয় যে এখানে ফুটবল ফেডারেশন রয়েছে, আমাদের খেলোয়াড়রা রয়েছে, আমাদের ফুটবলের সংশ্লিষ্ট আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, ইভেন দো আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছে, আমরা সকলেই কিন্তু আলোচনার ভিত্তিতে আমরা হয়তো এই সিদ্ধান্তটি নিলে ভালো হবে যে আমাদের যিনি বর্তমান কোচ আছেন তাকে দিয়ে কন্টিনিউ করলে কি ভালো হবে নাকি খারাপ হবে, বা তাকে চেঞ্জ করে আমরা বেটার কিছু করতে পারবো কিনা, এই বিষয়টা মনে আলোচনা সাপেক্ষে এটা সমাধান করা উচিত। আপনার একটা ক্রিকেট বোর্ডের একটা অ্যাওয়ার্ড দিব আমি। ভাই কেন এত ভয় কিসের তাদের, কেন তারা ভয় পাচ্ছে? না না না, আমরা এমন কাজ করব না যেটা অগণতান্ত্রিক, যেটা অনৈতিক। আমরা কখনোই এইগুলোকে সমর্থন করি না। আমরা যদিও জানি, আপনারাও জানেন, আমরাও জানি যে তারা যে বোর্ডে আসছে একটি প্রশ্নবিদ্ধ একটি বোর্ডে তারা দায়িত্ব নিয়েছে, এবং সেই প্রশ্নবিদ্ধ বোর্ডে তারা দায়িত্ব নিয়ে ইতিমধ্যে কিন্তু তারা যে ব্যর্থ সেটা কিন্তু প্রমাণ হয়ে গেছে। তো যারা ব্যর্থ তারা তো ডেফিনেটলি চাবে যে ভাই আমরা আমাদেরকে বাঁচানোর জন্য আমরা পদত্যাগ করে সরে যাই আগে থেকেই, তাই না? সো বোর্ড আমার কাছে যেটি মনে হয় যে দেখেন
আমার ক্রিকেট আগে, যে কথাটি আমি বারংবার বলি যে আমার ক্রিকেট আগে, আমার দেশ আগে। সো ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করলে এটার দায় দায়িত্ব কাউকে না কাউকে অবশ্যই নিতে হবে ইনশাল্লাহ। আর পাশাপাশি হচ্ছে যে যারা বর্তমানে ক্রিকেট বোর্ডে আছে তাদের শঙ্কার কোনো কারণ নেই, তারা নির্বাচনের আগ পর্যন্ত তারা সুন্দরভাবে চালাক, কারণ এখানে আইসিসির একটি বিধিনিষেধ রয়েছে, আইসিসির একটি নিয়মের কিছু বিষয় রয়েছে। আমরা সেই আইসিসির সাথে কথা বলে নিয়মের ভিতরে থেকেই আমরা আগামীর যে ক্রিকেট বোর্ড সেটাকে এমন একটি শক্তিশালী বোর্ডে প্রতিষ্ঠিত করতে চাই যাতে এই ধরনের যে ক্রিকেট নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে এই শঙ্কাগুলো যাতে আমরা পরিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারি। আমি এখনো জানি না ফুটবলে কোনো সিন্ডিকেট আছে কিনা, যদি থাকে ডেফিনেটলি সেটা ভেঙে ফেলা হবে ইনশাল্লাহ, কারণ খেলাধুলা এমন একটি জায়গা, এটা যোগ্যতার বিষয়, এটা কেউ চাইলেই কোনো সিন্ডিকেট করে কেউ খেলতে পারবে না। আর আমরা মেধাকে, খেলাকে, যোগ্যতাকে প্রাধান্য দেই, সেই মেধা যোগ্যতার মাধ্যমে যারা থাকবে তারাই খেলবে। সেখানে কোনো সিন্ডিকেট থাকলে সেই সিন্ডিকেটকে অবশ্যই ভেঙে ফেলা হবে ইনশাআল্লাহ।